হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা আগামীতে ডব্লিউবি, জেকা পরীক্ষা, সেট পরীক্ষা, নেট পরীক্ষা এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো, তাদের যে সম্পূর্ণ সিলেবাস আছে সেই সম্পূর্ণ সিলেবাসের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো গিয়ে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম সম্বন্ধে ডিটেলস তো জানবো, পরের ভিডিওতে আমরা একে একে করে সমস্ত ভিডিও আপলোড করব টপিক ওয়াইজ। তার আগে যেটা জানতে হবে যে অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমরা কি পড়বো, অর্থাৎ মোটামুটিভাবে সমস্ত প্রায় সমস্ত পরীক্ষা কভার করবে সেইভাবেই সিলেবাসটা তৈরি করেছি। তো সেই সিলেবাস সম্বন্ধে আজকে একটু ডিটেলসে জানবো যে আমাদের অপারেটিং সিস্টেম অ্যাকচুয়াল কি জানতে হবে। তো এন্টায়ার সিলেবাসটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। অপারেটিং সিস্টেমের পড়ার আগে বেশ কিছু বেসিক ইনফরমেশন সম্বন্ধে নলেজ থাকা প্রয়োজন আছে, কেননা যে কোনো বিষয় পড়তে গেলে তার বেসিক আইডিয়া খুবই প্রয়োজন। তো সেখানে প্রথম যে জিনিসটি পড়তে হবে সেটি হলো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হলো এমনই একটি সফটওয়্যার যেটি সাধারণত ইউজার এবং হার্ডওয়্যার এই দুটোর ভেতরে কমিউনিকেশন করে। সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার বলতে এখানে কি বোঝাচ্ছে? কম্পিউটার। এখানে কম্পিউটার সাধারণত সুইচিং থিওরি ব্যবহার করে। এই সুইচিং থিওরি যে কম্পিউটার ব্যবহার করছে, সেই সুইচিং থিওরি দুটো সংখ্যা, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। অর্থাৎ এই 0 এবং 1 যে ব্যবহার করছে, এই 0 1টাকে বলা হয় বাইনারি নাম্বার। ঠিক আছে? তাহলে এই বাইনারি নাম্বারটা নিয়ে যখন মেশিন কাজ করবে সেইটাকে বলা হয় গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কিন্তু হিউম্যান বিং এর ক্ষেত্রে এই মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 0 1 দিয়ে যেকোনো প্রোগ্রামিং করাটা খুবই টাফ। সেই জন্য এসেছিল একটি মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটিকে বলা হয় অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। এবং অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে নিমোনিক্স ব্যবহার করে, যেরকম হচ্ছে গিয়ে মুভ, অ্যাড, এই সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যেকোনো অ্যারিথমেটিক অপারেশন আমরা করে থাকি। কিন্তু সেটাও দেখা গেল এতটা ইউজার ফ্রেন্ডলি নয়। তো আরো ল্যাঙ্গুয়েজকে ইউজার ফ্রেন্ডলি করতে হলে যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করব সেটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বর্তমান খুবই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হলো পাইথন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইউজার কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রাম করতে পারে, এবং সেটি প্রোগ্রামটা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কমপ্লিট করছে, সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিন সরাসরি বুঝতে পারে না। কেননা কম্পিউটার বুঝতে হলে 0 1 এই দুটো সংখ্যা ছাড়া সে কিছুই বোঝে না। তাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার প্রয়োজন আছে। তার জন্য যে সমস্ত টুলস গুলি ব্যবহার করা হয় সেটি হলো কম্পাইলার, যেটি সাধারণত গোটা প্রোগ্রামটাকে স্ক্যান করবে। স্ক্যান করে তারপরে যদি কোনো এরর থাকে সেই এররটাকে স্ক্রিনে শো করবে এবং সেটিকে কারেকশন করার পর পুনরায় রান করার প্রোগ্রামটি রান করবে। নেক্সট আছে গিয়ে ইন্টারপ্রেটার, যেটা পাইথন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুবই জনপ্রিয়। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন এক্সিকিউট করছে। অর্থাৎ একটা লাইন সে এক্সিকিউট করলো বা কম্পাইল করলো। তারপরে যদি এরর থাকে তাহলে সে সেখানে শো করবে। লাইন বাই লাইন এক্সিকিউশন করে। তারপর লোডার লিঙ্কার, কিছু মেইন প্রোগ্রামের সাথে সাব প্রোগ্রাম লিঙ্ক করার প্রয়োজন আছে এবং সেটিকে রান করানোর জন্য লোড করার প্রয়োজন আছে। সেটি লোডার লিঙ্কার অ্যাকচুয়াল এক্সিকিউশন এর জন্য প্রিপারেশন করায়। নেক্সট পড়বো ডিবাগার, যদি কোনো এরর থাকে তাহলে এরর খুঁজে বার করে। নেক্সট পড়বো ম্যাক্রো, অর্থাৎ যে কোডটি আছে সেটি শর্ট ফর্মে কিভাবে ব্যবহার করে সেইভাবে জানবো ম্যাক্রো সম্বন্ধে। তো এই হলো সিস্টেম সফটওয়্যারের টোটাল সিলেবাস। নেক্সট যে টপিকটা আমরা জানবো সেটি হলো বেসিক অফ অপারেটিং সিস্টেম। অর্থাৎ অপারেটিং সিস্টেম তো পড়বো ঠিকই, কিন্তু এই অপারেটিং সিস্টেমের বেসিক জিনিস কি আছে? অর্থাৎ একটা বিষয় পড়তে গেলে যেরকম whenever you study with mathematics, then the basic thing is the number. Here the number is the binary number, decimal number, octal number, hexadecimal number. যখনই আমরা অঙ্ক করতে যাই তখন কিন্তু আমাদের প্রথমে ডেসিমাল নাম্বারটা শিখতে হয়। অর্থাৎ 0 থেকে 9 শিখতে হয়।
হ্যাঁ? তারপরে আমরা অঙ্কটা করতে পারি। Similarly, when you start the operating system, the basic concept must be clear. Okay? Here the basic concept of operating system is that the process management, very, very important process management. Then it include that the memory management. তাহলে প্রসেস যখনই ম্যানেজ করা হচ্ছে তার বিভিন্ন স্টেট থাকবে। প্রসেস কি অ্যাকচুয়াল, প্রসেস কন্ট্রোল ব্লক কি, প্রসেসটাকে আমরা কেন ব্যবহার করব, প্রসেসের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করছি সেটা প্রোগ্রামিং এর সঙ্গে প্রসেসের কি সম্পর্ক আছে সেই সম্বন্ধে আমরা প্রসেসের ডিটেলস জানবো। তাহলে ওই প্রসেস বা ওই প্রোগ্রাম রান করতে হলে যে সমস্ত তথ্যগুলোর প্রয়োজন আছে সেগুলো স্টোর আছে কোথায়? মেমোরি। When we fetch the data from the system, that means the memory is called. The memory is particular address is presented here. The particular address can hold actual data which is needed on a program. Then we can স্টাডি দ্য ফাইল সিস্টেম। তো মেমোরি সিস্টেমে বিভিন্ন ধরনের ফাইল নিয়ে আমরা কাজ করে থাকি। প্রসেসের প্রোগ্রামের ক্ষেত্রে বা প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করে থাকি। টোটাল ফাইল সিস্টেমটা একটু জানবো। নেক্সট সিকিউরিটি, হ্যাঁ? ওই সিস্টেমের সিকিউরিটিটা কি আছে জানবো। তাহলে এই জিনিসগুলো জানতে গিয়ে এক্সট্রা যে জিনিস জানতে হবে যে দিস টপিক অলসো ইনক্লুডেড দ্য বেসিক কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার অ্যাবাউট দ্য সিস্টেম কল। হোয়াট ইজ সিস্টেম কল? হোয়াই ক্যান স্টাডি দ্য সিস্টেম কল? অ্যাকচুয়াল কি যদি বলা হয় তাহলে এক কথায় আমরা বলতে পারি কমিউনিকেশন বিটুইন ইউজার অ্যান্ড অপারেটিং সিস্টেম। অর্থাৎ ইউজার যে কমেন্ট গুলো প্রোগ্রামিং এ দিয়েছে সেটা অপারেটিং সিস্টেমকে কিভাবে কল করবে সেটি সিস্টেম কলের টার্মের মাধ্যমে। তাছাড়া ওএস এ অপারেটিং সিস্টেমের বিভিন্ন স্ট্রাকচার আমরা এখানটায় দেখবো। ওএস এর বিভিন্ন স্ট্রাকচার বলতে মনোলিথিক, লেয়ার স্ট্রাকচার, মাইক্রোকার্নেল এই সমস্ত ভাগগুলো আছে সেই সমস্ত ভাগগুলো দেখব। নেক্সট যেটা দেখবো সেটি হচ্ছে গিয়ে কম্পিউটার শুরু থেকে তার ইন্টারফেস রেডি পর্যন্ত একটা প্রসেস হয়ে থাকে যেটিকে বলা হয় সাধারণত বুটিং বলা হয়। ঠিক আছে? এই বুটিং সিস্টেম অর্থাৎ স্টার্টিং দ্য কম্পিউটার, কম্পিউটার যে কিভাবে স্টার্ট হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো আমরা জানবো। Basically, there are two type of booting. One is the cold booting, another is the warm booting. The term mentioned that the cold means the computer whenever the first time computer start, অর্থাৎ টোটালি কম্পিউটার যখন শাটডাউন অবস্থায় আছে সেই শাটডাউন অবস্থা থেকে কম্পিউটারকে প্ল্যাটফর্ম রেডি করার জন্য যে সমস্ত প্রসেস গুলো কন্টিনিউশন করার দরকার সেটা হচ্ছে কোল্ড বুটিং। Whenever the computer is running condition but a certain situation is occurred that the computer need to be restart, then is called the warm booting. নেক্সট প্রসেস ম্যানেজমেন্ট। তাহলে যে প্রসেসটা আমরা পড়লাম, যে প্রসেস সম্বন্ধে জানলাম, এবার তাকে ম্যানেজমেন্ট করার তো প্রয়োজন আছে। প্রসেস ম্যানেজমেন্ট বেসিক্যালি প্রসেস উই কল দ্যাট দ্য অ্যাক্টিভ প্রোগ্রাম। হ্যাঁ, যেটি চলমান প্রোগ্রাম সেটি হচ্ছে কি প্রসেস। তো প্যাসিভ কন্ডিশনে থাকে প্রোগ্রাম, সাধারণত প্যাসিভ কন্ডিশনে থাকে। ওটি যখন অ্যাক্টিভ কন্ডিশন নিয়ে চলে আসবে সেটিকে বলা হয় প্রসেস। তো এই প্রসেসটা ম্যানেজমেন্ট করার জন্য যে সমস্ত টপিক জানা খুবই প্রয়োজন সেটি হলো গিয়ে প্রসেস শিডিউলিং, অর্থাৎ 1 2 3 4 অনেক প্রসেস থাকতে পারে। এই প্রসেসের মধ্যে কোন প্রসেসটা আগে এক্সিকিউশন হবে এবং কোন প্রসেসটা পরে এক্সিকিউশন হবে, দেয়ার মাস্ট বি মেনশন বাই দ্য প্রসেস শিডিউলিং। ওকে। নেক্সট ইন্টার প্রসেস কমিউনিকেশন, অর্থাৎ একটা প্রসেস ধরো P1 প্রসেস এবং P2 প্রসেস, এদের ভেতরে যে পারস্পরিক যে কমিউনিকেশন সেটি কিভাবে করতে হয় সেটি আইপিসির মাধ্যমে আমরা জানবো। ইন্টার প্রসেস কমিউনিকেশন। নেক্সট প্রসেস টু প্রসেস তো কমিউনিকেশন হলো, এবার যখন দুটো মেশিনের ভেতর কানেকশন হবে, যখন ক্লায়েন্ট সার্ভারে কানেকশন হবে তখন কিন্তু ইন্টার প্রসেস কমিউনিকেশনের পরেও কিন্তু ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের প্রয়োজন আছে। তো এখানে প্রসেস শিডিউলিং, ইন্টার প্রসেস কমিউনিকেশন পড়তে গিয়ে বেশ কিছু টার্ম আমাদের খুবই প্রয়োজন, জানা প্রয়োজন আছে, যেটি আমরা বেসিক্যালি এখানে কনসিডার করেছি যে ইম্পর্টেন্ট প্রবলেমস, কিছু প্রবলেম অকার করতে পারে সেই প্রবলেম সম্বন্ধে জানতে হবে। ফার্স্ট অফ অল, দ্য মেজর প্রবলেম ইজ অকার দ্যাট দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। নেক্সট পিটারসন্স প্রবলেম। নেক্সট সিমাফোর প্রবলেম। Then the chapter is completed. Next chapter is the thread. Thread is nothing else that the process, the smallest unit of process is called the thread. Okay. থ্রেডের যে বিভিন্ন টাইপ গুলো আছে, মাল্টি থ্রেডিং, মাল্টি কোর প্রোগ্রামিং, মাল্টি থ্রেডিং প্রোগ্রামিং, এই সমস্ত টাইপ গুলো আমরা জানবো। নেক্সট হচ্ছে গিয়ে ইউজার লেভেল থ্রেড, কার্নেল লেভেল, এগুলো হচ্ছে গিয়ে থ্রেডের ক্লাসিফিকেশন অফ থ্রেড। বিভিন্ন ধরনের থ্রেড হয়ে থাকে, তো মানে প্রসেসের ছোট ছোট ইউনিটকে আমরা থ্রেড বলি।
সেই থ্রেডের ক্লাসিফিকেশনটা সম্বন্ধে জানবো, তার কিছু সিনক্রোনাইজেশন এবং থ্রেড লাইব্রেরি। ওকে, নেক্সট যেটি জানতে হবে সিপিইউ শিডিউলিং, মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস চ্যাপ্টার, দ্য সিপিইউ শিডিউলিং। প্রথমে আমরা ওই প্রসেস কনসেপ্ট অফ প্রসেস পড়তে গিয়ে আমরা দেখেছি, সেখানে বেসিক শিডিউলিং এর কনসেপ্ট আমরা নিয়েছি। এখানে ডিটেলসে জানতে হবে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস এখানটায় জানতে হবে যে প্রসেস, অনেকগুলো প্রসেস হয়ে থাকে, পি1 প্রসেস, পি2 প্রসেস, পি3 প্রসেস। এই প্রসেসের বিভিন্ন প্রসেস বিভিন্ন সময়ে অ্যারাইভ করতে পারে, এবার একই সময়ে অ্যারাইভ করতে পারে। এবার সেটা সিপিইউ তে কিভাবে অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই প্রসেস শিডিউলিং এর অ্যালগোরিদমের ওপরে। সেখানে বিভিন্ন টাইপের অ্যালগোরিদম হয়, কোনোটা যে প্রথমে আসবে তাকে প্রথমে দিতে পারে, আবার প্রসেস গুলোর ভেতর যেটি মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস সেটাকে প্রথমে পাঠানো যেতে পারে। অর্থাৎ এখানটা প্রায়োরিটি শিডিউলিং এর উপর গুরুত্ব দেওয়া হয়, প্রায়োরিটি যার প্রায়োরিটি বেশি তাকে গুরুত্ব দেওয়া হয়, অথবা প্রত্যেকটা প্রসেসকে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটা টাইম কোয়ান্টাম বেঁধে দেওয়া যেতে পারে, সেটিকে রাউন্ড রবিন শিডিউলিং বলা হয়। আবার কোনো প্রসেস হয়তো সবচেয়ে ছোট সময় লাগবে, সেই ছোট সময়কে আগে এক্সিকিউশন করানো যেতে পারে, সেটাকে এসজেএফ বলে। এই ধরনের ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট টাইপ অফ শিডিউলিং এখানটায় আমরা ডিটেলস এর সম্বন্ধে জানবো, প্লাস উইথ প্রবলেম আমরা জানবো। ঠিক আছে, তার সঙ্গে বেশ কিছু রিয়েল টাইম শিডিউলিং ও মাল্টি প্রসেসিং শিডিউলিং সম্বন্ধে কনসেপ্ট নিব। ওকে, নেক্সট another most important chapter is the deadlock condition। এরকম ধরো ট্রাফিক লাইন আছে, এদিকেও গাড়ি, এদিকেও গাড়ি, এদিকেও গাড়ি, এদিকে চারদিকে গাড়ি আছে, তাহলে কেউ তো কোনো রাস্তায় যেতে পারবে না। তাহলে এখানে একটা ট্রাফিক সিগন্যাল এমন ভাবে সিস্টেম করা থাকে যাতে সব দিক থেকে গাড়ি এলেও জ্যাম হবে না। তাহলে যদি জ্যাম হয়ে যায় সেই প্রসেসটাকে বলা হয় গিয়ে ডেডলক। অপারেটিং সিস্টেমের ডেডলক কিন্তু এই চারটে কন্ডিশনের জন্য অকার করে: মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, সার্কুলার ওয়েট। এই চারটে কন্ডিশনের জন্য ডেডলক হয়ে থাকে। যে কোনো একটা যদি ব্রেক করে যায় তখন কিন্তু ডেডলক অকার করবে না। তাহলে মোস্ট অফ অল দ্য প্রবলেম ইজ সলিউশন বাই দ্য প্রিভেনশন অফ এ ডেডলক, অ্যাভয়েডেন্স অফ এ ডেডলক। One algorithm is called the Banker's algorithm to avoidance the deadlock. Also, another process is the detection and recovery. Where is the deadlock is occur and which situation, in which condition the deadlock occur, it must be recovered by another algorithm. This is called the detention and recovery algorithm. Next chapter is the memory management. This is also a very important chapter, memory management. মেমোরি ম্যানেজমেন্ট বলতে এখানে দু ধরনের মেমোরি হয়ে থাকে, একটি র্যাম বা মেন মেমোরি, একটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক। এই সরি হার্ড ডিস্ক, এই র্যাম এবং হার্ড ডিস্ক এবং সিপিইউ, এদের ভেতর যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা টোটাল সিস্টেমটা কিভাবে হয়ে থাকে, কিভাবে কাজ করে, মেমোরি সিস্টেমটা কিভাবে কাজ করে তার সম্বন্ধে জানবো। তার বেশ কিছু টেকনিক আছে, সেই টেকনিকটাকে যদি ক্লাসিফাই করি: পেজিং, সেগমেন্টেশন, সোয়াপিং। তো এই প্রসেস গুলো আমরা এক এক করে জানবো। পেজিং বলতে একটা মেমোরিকে ডিফারেন্ট সাইজে ভেঙে দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেটাকে পেজিং বলছে। তার সঙ্গে প্রসেসের যে ইউজার যে প্রোগ্রামটা দিচ্ছে সেখানে যে মেমোরি ব্যবহার করা হচ্ছে সেটাকে ফ্রেমে ভেঙে দেওয়া হচ্ছে। এই পেজ এবং ফ্রেম একই হয়, এই সম্বন্ধে ডিটেলস আমরা জানবো। নেক্সট, পেজিং এ কিছু ডিফিকাল্টিস থাকে, ডিফিকাল্টি মাস্ট বি রিকভার বাই ইউজিং দ্য সেগমেন্টেশন অলসো। হিয়ার দ্য অ্যানাদার টার্ম ইজ ইউজ দ্য সোয়াপিং। সোয়াপিং প্রসেস কিছুই নয়, সেখানে হচ্ছে গিয়ে সোয়াপ করবো, অর্থাৎ একটা মেমোরিতে যদি স্পেস না থাকে, যেটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, যে প্রসেসটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে সেটাকে সেকেন্ডারি মেমোরিতে নেবো, আবার সেকেন্ডারি মেমোরি থেকে যেটা প্রয়োজন হয়েছে প্রসেস করার জন্য খুব প্রয়োজন আছে, সেই জায়গাটা ফাঁকা করে সেই জায়গায় অ্যাক্টিভ প্রোগ্রামটি রাখবো। এই প্রসেসটাকে বলা হয় সোয়াপিং। তো এই পেজিং, সেগমেন্টেশন, সোয়াপিং পড়তে গিয়ে যে সমস্ত টার্ম গুলো খুব প্রয়োজন সেটি হলো ডিমান্ড পেজিং, পেজ রিপ্লেসমেন্ট, ট্রাসিং, মেমোরি ম্যাপিং। এই টার্ম গুলো খুবই ইম্পর্টেন্ট, তার সম্বন্ধে ডিটেলস জানবো। ওকে, নেক্সট আসছে স্টোরেজ ম্যানেজমেন্ট। স্টোরেজ ম্যানেজমেন্ট বলতে এখানে বেসিক্যালি সেকেন্ডারি মেমোরিকে বলা হয়েছে, সেখানে ডিস্ক স্ট্রাকচার অর্থাৎ হার্ড ডিস্কের স্ট্রাকচার। সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট করতে গিয়ে যে সমস্ত শিডিউলিং প্রয়োজন তার শিডিউলিং প্রসেস এবং রিডান্ডেন্ট অ্যারে অফ ডিপেন্ডেন্সি ডিস্ক সম্বন্ধে জানবো। নেক্সট, আইও। সেকেন্ডারি মেমোরি জানার পরে আইও জানবো। আইও বলতে এখানে ফাইল মেথড বলা হয়েছে, ডিরেক্টরি স্ট্রাকচার এবং ফাইল অ্যালোকেশন। সেই আইও সিস্টেমে যেগুলো প্রয়োজন সেটি হচ্ছে গিয়ে হার্ডওয়্যার, কার্নেল সাবসিস্টেম এবং ডিভাইস টাইপ সম্বন্ধে জানবো। নেক্সট, সিকিউরিটি, ডিফাইন টাইপ অফ সিকিউরিটি জানবো, যে অপারেটিং সিস্টেম
কে সিকিউর করার জন্য যাতে বাইরের এক্সটার্নাল সোর্স থেকে যাবে অপারেটিং সিস্টেম যাতে অ্যাটাক না হয় সেই সম্বন্ধে সিকিউরিটি সম্বন্ধে কি প্রিভেনশন নেওয়া প্রয়োজন আছে সেগুলো আমরা জানবো। তো সিকিউরিটি হচ্ছে গিয়ে অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস ম্যাট্রিক্স এবং ইউজার অথেন্টিকেশন এর খুব প্রয়োজন আছে। যখন আমরা অপারেটিং সিস্টেম লগইন করি বা অপারেটিং সিস্টেমে যখন প্রথম ঢুকি তখন কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। যদি তুমি পাসওয়ার্ড আগে থেকে প্রোভাইড করে থাকো। এখন মডার্ন সিস্টেমে মডার্ন ল্যাপটপে এখন দেখবে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস ডিটেক্টর আছে, আইরিস ডিটেক্টর আছে। এই সমস্ত ডিটেকশন দিয়ে তোমার প্রাইভেসি চেক করে তারপরে কিন্তু ইউজার অথেন্টিকেশন করা হয় অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। তাছাড়া বিভিন্ন আ আ প্রোগ্রাম থ্রেড আছে, নেটওয়ার্ক থ্রেড আছে সেই সম্বন্ধে জানবো এবং ক্রিপ্টোগ্রাফি সম্বন্ধে ডিটেইলস জানবো। নেক্সট আসছি ভার্চুয়াল মেশিন। তো ভার্চুয়াল মেশিন সম্বন্ধে যেটি জানতে হবে সিস্টেম ভার্চুয়াল মেশিন এবং প্রসেস ভার্চুয়াল মেশিন। হ্যাঁ? ভার্চুয়াল মেশিন একটা অপারেটিং সিস্টেমের আন্ডারে আরেকটা অপারেটিং সিস্টেম যখন রান করবে, ধরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা লিনাক্স রান করাতে চাইছি। সেক্ষেত্রে কিন্তু ওই ভার্চুয়াল মেশিন লাগাতে হয়। সেই ভার্চুয়াল মেশিন সম্বন্ধে বেসিক কনসেপ্ট জানবো এবং সিস্টেম ভার্চুয়াল মেশিন, প্রসেস ভার্চুয়াল মেশিন সম্বন্ধে যা আছে ভার্চুয়াল বক্স, VMware সেগুলো সম্বন্ধে জানবো। ঠিক আছে? আচ্ছা, দুটো অপারেটিং সিস্টেমের বেসিক কন্ট্রোল সিস্টেম গুলো জানবো। লিনাক্স অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স এটি অপারেটিং সিস্টেম। তার মধ্যে আছে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম। নেক্সট আছে গিয়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, হ্যাঁ? সিস্টেম কম্পোনেন্ট, ফাইল সিস্টেম এবং নেটওয়ার্কিং সম্বন্ধে জানবো। দুটো OS এর সম্বন্ধে একটু বেসিক কনসেপ্ট জানবো। নেক্সট ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বেসিক্যালি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়। সেই ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, কমিউনিকেশন প্রোটোকল, ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম এবং তার যে কিছু ফিচার্স আছে স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি, ফল্ট টলারেন্স এ সম্বন্ধে জানবো। টোটাল অপারেটিং সিস্টেম সম্বন্ধে সিলেবাস সম্বন্ধে মোটামুটি একটা ওভারঅল কনসেপ্ট হলো। এবার আমরা এক ইউনিট করে একটা ইউনিট করে একটা পার্ট করে আমরা জানবো। প্রসেস কি, প্রসেস ম্যানেজমেন্ট কি, মেমোরি ম্যানেজমেন্ট কি, প্রসেস শিডিউলিং কি জিনিস এগুলো ধীরে কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করব। হুম? তো আজকের যে টোটাল সিলেবাসটা আলোচনা করলাম, সেই টোটাল সিলেবাসের মধ্যে ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট যে টপিক গুলো আছে, সেই টপিক গুলো যদি বলি, সেটি হচ্ছে প্রসেস, মেমোরি, ফাইল, CPU এবং সিকিউরিটি। এই জিনিসগুলো আমাদের খুব জানতে হবে। ভালো করে জানতে হবে। তো এই হলো আজকের ভিডিও। এর নেক্সট পরের ভিডিওতে আমরা যখন শুরু করব, সেটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে শুরু করব। তো পরপর আমি ভিডিও এক করে আপলোড করতে থাকবো। তোমাদের সামনে নেট পরীক্ষা, জেকা পরীক্ষা বা সেট পরীক্ষা প্রিপারেশন এর জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব যাতে নোটিফিকেশন পাও। এবং আমি চেষ্টা করব সপ্তাহে ২ থেকে ৩ টে ভিডিও আপলোড করার জন্য। যাতে অপারেটিং সিস্টেম শেষ করার পর আমরা অন্য অধ্যায় ধরতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।